ক্লাস 11 আজকে তোমাদের দ্বিতীয় বায়োলজি ক্লাসটি শুরু করছি। এর আগের দিন আমরা পড়েছিলাম রেচন কাকে বলে, রেচনের সংজ্ঞা পড়েছিলাম, ডেফিনেশন। তারপরে রেচন অঙ্গ কাকে বলে, রেচন তন্ত্র কাকে বলে, বিভিন্ন রেচন অঙ্গের উদাহরণ। ঠিক আছে, আজকে আমরা পরের পাঠটুকু পড়ছি। আজকে পর্ব হচ্ছে রেচন পদার্থ কাকে বলে, দ্বিতীয় হচ্ছে রেচন পদার্থের শ্রেণী বিভাগ, থার্ড হচ্ছে রেচনের গুরুত্ব। তাহলে প্রথমে চলে আসি রেচন পদার্থ কাকে বলে। জীব দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলিকে বলা হয় হচ্ছে রেচন পদার্থ। কোথায় উৎপন্ন হবে? জীব দেহকোষে, মানে জীব দেহের কোষে। কি ধরনের পদার্থ এটা? দূষিত পদার্থ। কিসের ফলে উৎপন্ন হচ্ছে? বিপাক ক্রিয়ার ফলে। তাহলে সংজ্ঞাটা আরেকবার বলছি, জীব দেহ কোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলিকে বলা হচ্ছে রেচন পদার্থ। ঠিক আছে, এটা আমাদের জানা হয়ে গেল। নেক্সট হচ্ছে রেচন পদার্থের শ্রেণীবিভাগ। রেচন পদার্থগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে সেটা একটু দেখে নিচ্ছি। দেখা যাক এখান থেকে নতুন কি জানতে পারছি। এটাকে মেইনলি তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন বিহীন, আর একটা হচ্ছে কার্বন যুক্ত। তাহলে রেচন পদার্থের মেইনলি কটা ভাগে ভাগ করা হচ্ছে? তিন ভাগে। নাইট্রোজেন যুক্ত বা নাইট্রোজেন ঘটিত একই ব্যাপার, নাইট্রোজেন বিহীন আর কার্বন যুক্ত রেচন পদার্থ। এবার নাইট্রোজেন যুক্তকে আবার দুটো ভাগে ভাগ করবো, উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিদ ও প্রাণীর দেহে কী কী দেখতে পাই, ঠিক তেমনি এটাকে দুটো ভাগে, উদ্ভিদ প্রাণী। ঠিক তেমনি এটাকেও উদ্ভিদ প্রাণী। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের উদাহরণ উদ্ভিদের ক্ষেত্রে কি লিখছি দেখো, কুইনাইন, রেসারপিন, ডাটোরিন। কুইনাইন, রেসারপিন, ডাটোরিন। প্রাণীদের ক্ষেত্রে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, তাছাড়া আরও হবে ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড ইত্যাদি। নাইট্রোজেন বিহীন এর ক্ষেত্রে এখানেও দুটো ভাগ করেছি, উদ্ভিদ আর প্রাণী। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে বদ, রজন, তরুক্ষীর। ঠিক আছে, তাছাড়া উপকার হয়, আমি তিনটা করে লিখলাম। প্রাণীদের ক্ষেত্রে অক্সালিক অ্যাসিড, কিটোন বডি, আর ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, কার্বন যুক্ত এর ক্ষেত্রে উদাহরণ হচ্ছে ট্যানিন, আর প্রাণীদের ক্ষেত্রে এর উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই যে নামগুলো লিখলাম, এবার দেখব হচ্ছে প্রথমটা যে লিখেছি নাইট্রোজেন যুক্ত উদ্ভিদের ক্ষেত্রে কুইনাইন কোথা থেকে পাওয়া যাচ্ছে? সিংকোনা গাছের
সাল থেকে। এটা কিসের কাজে লাগে? ম্যালেরিয়ার ওষুধ হিসাবে কাজ করে। ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে। ঠিক আছে, কুইনাইনটা। দেখো এখানে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি যে যেটা উদ্ভিদের ক্ষেত্রে রেচন পদার্থ সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে কাজে লাগছে। রেসারপিল এটা কোথা থেকে পাওয়া যায়? সর্পগন্ধা নামক গাছ থেকে। এই রেসারপিলটা কি কাজে লাগে? উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তৃতীয় আছে হচ্ছে ডাটোরিন, যেটা পাওয়া যায় কোথা থেকে? ধুতরা গাছ থেকে। আমরা অনেকে দেখেছি ধুতরা ফুল। তাহলে এই ধুতরা গাছ থেকে যে ডাটোরিন পাচ্ছি, ডাটোরিনটা কিসে কাজ মানে হেল্প করছে? আমাদের হাঁপানি রোগ সারাতে সাহায্য করে। তাহলে এগুলো কি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কার? উদ্ভিদের। কিন্তু দেখো এগুলো প্রত্যেকটাই আমাদের মানে মানবদেহের কাজে লাগছে। তারপরে চলে আসি হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড। ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড এই যে নামগুলো আছে এগুলো সব কিছুই হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য যেগুলো আমরা খাচ্ছি সেখান থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, সব কিছু হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল। এগুলো আমাদের দেহে যত বেশি পরিমাণে থাকবে তত আমাদের দেহের ক্ষতি বা দেহের পক্ষে ক্ষতিকারক। তারপরে চলে আসে হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। দেখো এখানে কি আছে? গদ, রজন, তরুক্ষীর। গদ কোথা থেকে পাওয়া যায়? একটা আঠা জাতীয় পদার্থ, তোমরা দেখেছো অনেকে। শিমুল গাছ, তারপরে হচ্ছে সজনা গাছ, ওগুলোতে আঠার মতো একটা পদার্থ পাওয়া যায়, সেটাকে আমরা বলছি হচ্ছে গদ। রজন কোথা থেকে পাওয়া যাচ্ছে? তাহলে এটা কোথা থেকে পাচ্ছি আমরা? শিমুল, শিরীষ। তোমরা ছবিতে দেখতে পাবে। ঠিক আছে, রজন হচ্ছে পাইন গাছ থেকে পাই, এটাও আঠা জাতীয় পদার্থ। তরুক্ষীর এটা সাদা দুধের মতো একটা পদার্থ, পেঁপে গাছে দেখতে পাই আমরা অনেক সময়। ঠিক আছে, তাহলে এটা বলা হচ্ছে কেন? যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এগুলো আবার সব কিছু গদটা কিসে কাজে লাগছে দেখবে। বিভিন্ন ধরনের ধূপ ধুনার কাজে লাগে হচ্ছে রজন থেকে, যেটা আমরা পাই মানে পাইন গাছ থেকে যেটা রজন পাই সেটা হচ্ছে ধূপ ধুনার কাজে লাগে। গদটা হচ্ছে বই বাঁধাই শিল্পে আঠা প্রস্তুতিতে কাজে লাগে। তরুক্ষীরটা হচ্ছে টায়ার, টিউব ইত্যাদি তৈরিতে কাজে লাগে বা আঠা তৈরিতে। তারপরে চলে আসে হচ্ছে প্রাণীদের নাইট্রোজেন বিহীন যে রেচন পদার্থ আমরা দেখলাম, অক্সালিক অ্যাসিড, কিটোন বডি, ল্যাকটিক অ্যাসিড। অতিরিক্ত আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি তখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। কিটোন বডি, অক্সালিক অ্যাসিড এগুলো সমস্ত কিছু উৎপন্ন হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যের, আমরা যে ফ্যাট জাতীয় খাদ্য খাই বা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য খাই সেখান থেকে উৎপন্ন হয়। তারপরে চলে আসি কার্বনযুক্ত রেচন পদার্থ। আছে কি? ট্যানিন, উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ, আর প্রাণীদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড। সেটা তো আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে উৎপন্ন হচ্ছে। আর উদ্ভিদের ক্ষেত্রে ট্যানিন এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে চা গাছ, হরিতকি, বয়রা ইত্যাদি গাছ থেকে। ঠিক আছে, এই ট্যানিনটা চামড়া ট্যান করতে কাজে লাগে, মানে শুকাতে কাজে লাগে। এটা কি জিনিস? আমরা অনেক সময় দেখেছি যে যেগুলো দিয়ে ঢাকডোল বানানো হয় সেটা প্রথমে ট্যান করতে হয়। ওই ট্যান করার কাজে এক কথায় ওটাকে উপরে একটা মানে ঢোল যে আমরা করি দেখি দুর্গাপূজার সময়, তারপরে মহরমের সময়, সেই চামড়াটাকে ট্যান করতে বা শুকাতে কাজে লাগে। ঠিক আছে, তাহলে ট্যানিনের কাজ দেখলাম কোথা থেকে পাওয়া যাচ্ছে? চা গাছ, হরিতকি, বয়রা ইত্যাদিতে। এই যে আমরা দেখলাম উদাহরণ নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বিহীন আর কার্বন যুক্ত। আশা করি কোনটার কী কাজ, কোথায় কোনগুলো উৎপন্ন হচ্ছে সেটা আমাদের ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম। এবার চলে আসি হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, বিভিন্ন প্রাণী বিভিন্ন প্রকার রেচন পদার্থ উৎপন্ন করে, সেই অনুসারে প্রাণীদেরকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেরকম 1 নম্বর
অ্যামোনোটেলিক। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ হয়তো নামটা। দ্বিতীয় ইউরিওটেলিক, তৃতীয় ইউরিকোটেলিক। ঠিক আছে, তারপরে আরেকটা আছে গুয়ানোটেলিক। দেখো, যে সকল প্রাণী প্রধান নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ হিসাবে বা নাইট্রোজেন গঠিত বা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হিসাবে কি উৎপন্ন করে? অ্যামোনিয়া উৎপন্ন করে, তাদেরকে বলবো হচ্ছে অ্যামোনোটেলিক প্রাণী। ঠিক আছে, তাহলে প্রধান রেচন পদার্থ হিসাবে কি উৎপন্ন করছে? যে সকল প্রাণীরা ওই পদার্থটা উৎপন্ন করে, মানে অ্যামোনিয়া উৎপন্ন করে, তাদেরকে বলবো হচ্ছে অ্যামোনোটেলিক। মনে থাকবে। উদাহরণ, আচ্ছা, এটা মনে রাখবো হচ্ছে চিতা দিয়ে। চিতা তোমরা হয়তো ছবিতে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, তার থেকে তারা মাছ বা চিংড়ি আর তারা মাছ। তাহলে মনে থাকবে। আমরা যদি একাধিক উদাহরণ মনে রাখার চেষ্টা করি, দেখা হলো হয়তো মনে নাও থাকতে পারে, সেই জন্য এমনভাবে মনে রাখবো যেন সহজে নামটা শুনলেই আমাদের উদাহরণটা মনে পড়ে যায়। তাহলে অ্যামোনোটেলিক, আর যে প্রক্রিয়ার মাধ্যমে এটা ঘটছে সেটাকে বলা হচ্ছে অ্যামোনোটেলিজম। জিনিসটা বুঝবে, যে পদ্ধতির মাধ্যমে কিছু কিছু প্রাণীর দেহে প্রধান রেচন পদার্থ হিসাবে অ্যামোনিয়া উৎপন্ন হয়, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যামোনোটেলিজম, আর ওই প্রাণীটাকে বলা হচ্ছে অ্যামোনোটেলিক প্রাণী। মনে থাকবে। ঠিক তেমনি, তার মানে কি, এখানে ইউরিও আছে, তাহলে এখানে কি উৎপন্ন হবে? প্রধান রেচন পদার্থ হিসাবে ইউরিও যেহেতু আছে, ইউরিওটেলিক। ঠিক আছে, তাহলে এখানে কি উৎপন্ন হবে? প্রধান রেচন পদার্থ হিসাবে ইউরিয়া। তারপরে দেখো কি আছে, ইউরিকোটেলিক। রিকো শেষে ক আছে, সেই জন্য এখানে প্রধান রেচন পদার্থ হিসাবে কি উৎপন্ন হবে? ইউরিক অ্যাসিড। তাহলে ইউরিওটেলিকের উদাহরণটা আমরা মনে রাখবো হচ্ছে K2 দিয়ে, পুনবেল আর কচ্ছপ। তোমরা ছবিতে হয়তো দেখতে পাচ্ছ পুনবেল আর কচ্ছপ কিসের উদাহরণ? ইউরিওটেলিকের। তার মানে এদের প্রধান রেচন পদার্থ হিসাবে কি উৎপন্ন হবে? নামটাতে বুঝতে পারছি, ইউরিয়া। আর যেহেতু এখানে ক আছে, তার মানে কি, শেষে ক যেহেতু আছে, ওই জন্য এখানে রেচন পদার্থ হিসাবে ইউরিক অ্যাসিড উৎপন্ন হবে। এটার উদাহরণ কি? ইউরিকোটেলিক অ্যানিমালের। এটা মনে রাখবো জিএসটি দিয়ে। আমরা জানি জিএসটির ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এই যে ফুল ফর্মটা আছে এখানে, কিন্তু আমরা ওটা মনে রাখবো। মনে রাখার সুবিধার জন্য এটা মনে রাখবো হচ্ছে গিরগিটি, সাপ, টিকটিকি। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা মনে রাখবে, মানে জিএসটিতে মনে রাখবো, কিন্তু কি ওটার মানেটা হবে গিরগিটি, সাপ, টিকটিকি। কিসের উদাহরণ এটা? ইউরিকোটেলিক। তাহলে এরপরে আমাদের যদি কোনো উদাহরণ আসে যে দুটি উদাহরণ বলো ইউরিকোটেলিক অ্যানিমালের, তাহলে আমরা পারবো। হয়তো কোনো একটা নাম দিয়ে দিব, টিকটিকি বা গিরগিটি, এরা কোন ধরনের রেচন পদার্থ উৎপন্ন করে? তাহলে আমরা নামটা মনে থাকবে আমাদের ইউরিকোটেলিক, তার মানে কি ইউরিক অ্যাসিড। তারপরে শেষে আসছে হচ্ছে গুয়ানোটেলিক, তার মানে কি এখানে গুয়ানিন উৎপন্ন করবে। প্রধান রেচন পদার্থ হিসাবে কি উৎপন্ন করবে? গুয়ানিন। এটার উদাহরণ হবে হচ্ছে গেম, যাই হোক, বা গম দিয়ে মনে রাখতে পারি মাকড়সা।
মাকড়সা ও কিছু অস্থি বিশিষ্ট মাছ। অস্থি বিশিষ্ট মাছ হলো এর উদাহরণ। কেন এটা বললাম, এটা তোমাদের পরীক্ষায় খুবই আসে। এই 4টা নামের মধ্যে যে কোনো মানে এটাও এটাও এই দুটো যেহেতু কাছাকাছি, ইউরিওটেলিক আর ইউরিওটেলিক যেহেতু একই রকম, ওই জন্য এই দুটো থেকে বেশি আসে। ঠিক আছে, 4টা ইম্পর্টেন্ট, 4টায় আমরা পড়ার চেষ্টা করবো। কেন যে 2 মার্কের জন্য হোক বা 1 মার্কের জন্য হোক, কম্পিটিটিভ এক্সামেও আসে, তাছাড়া হচ্ছে শর্ট মার্ক তো আসে। তা আশা করি মনে থাকবে। উদাহরণগুলো কীভাবে মনে রাখবো, এটা কেটু দিয়ে, এটা চিতা দিয়ে, এটা জিএসটি দিয়ে, আর এটা গেম, এই যে গুয়ানোটেলিক মাকড়সা। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে কি কত ধরনের আমরা রেচন পদার্থ, যেভাবে প্রাণীরা বিভিন্ন ধরনের প্রাণীদের রেচন পদার্থ বিভিন্ন হয়, সেই অনুসারে প্রাণীদের কি কি ভাগ সেটা আমরা দেখলাম। এবার থার্ড পয়েন্টটা আমাদের ছিল হচ্ছে রেচনের গুরুত্ব। গুরুত্ব অনেক হবে। যদি আমি রেচন পদার্থ হিসাবে যে সমস্ত পদার্থ উৎপন্ন হচ্ছে, যে সমস্ত বিষাক্ত পদার্থ, ওগুলো যদি আমাদের দেহ থেকে নিঃসৃত না হয়, অপসারিত না হয়, এক্সক্রিট না হয়, তাহলে কি হবে, আমাদের জীবদেহের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক। তাহলে কি হতে পারে, গুরুত্ব কি দেখব, জীবদেহের সুস্থতা রক্ষা করে। কারণ যদি না বের হয় ওই সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালগুলো, তাহলে কি হবে, আমরা সুস্থ থাকবো না, অসুস্থ হয়ে যাব। সেই জন্য বলা হচ্ছে জীবদেহের সুস্থতা রক্ষা করে কে, রেচন। এবার রেচনের মাধ্যমে কি হচ্ছে, আমাদের দেহ থেকে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, বিভিন্ন ধরনের আয়ন, লবণ, অতিরিক্ত জল দেহ থেকে বেরিয়ে যায়। তোমরা দেখবে আমরা যদি বেশি পরিমাণে জল পান করি, তাহলে আমাদের কি হয়, ঘন ঘন মূত্রত্যাগ হয়। এটা কি জন্য, আমাদের দেহে যতটা প্রয়োজন ততটা লাগলো ঠিক আছে, কিন্তু যেটা অতিরিক্ত সেটা আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, রেচনের মাধ্যমে। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রোটোপ্লাজম এর সুস্থতা রক্ষা। আমাদের জীব দেহকোষে অনবরত বিপাকীয় ক্রিয়া চলতে থাকে। এবার যদি এই বিপাকীয় ক্রিয়াটা ঠিকঠাক মতো না চলে বা রেচন যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে কোষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ফলে কি হবে, আমাদের বিপাকীয় ক্রিয়াটা ঠিকভাবে সংগঠিত হবে না। ফলে কি হবে, প্রোটোপ্লাজমের সুস্থতাটা রক্ষা পাবে না। কোষের মৃত্যু ঘটলে কি হবে, আমাদের জীবদেহ অসুস্থ হয়ে যাবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক গুরুত্ব আছে। যেমন হচ্ছে আঠা তৈরিতে, বই বাঁধাই কাজে, চামড়া ট্যান করতে। ঠিক আছে, তারপরে হচ্ছে টায়ার, টিউব ইত্যাদি তৈরিতে সাহায্য করছে। কারা সাহায্য করে, কে সাহায্য করছে, উদ্ভিদের রেচন পদার্থগুলো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম, শুধুমাত্র এটা না, যদি আমাদের দেহে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হবে, আমাদের কিডনি কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে বা বৃক্কের কার্যকারিতাটা হ্রাস পাবে। তাহলে 4 নম্বর কি হতে পারে, বৃক্ক নষ্ট হতে পারে। 5 নম্বর কি হবে, লিভার নষ্ট হতে পারে। কারণ এগুলো তো আমাদের পক্ষে ক্ষতিকারক,
এবার কোনো কারণবশত যদি কিডনি ঠিকঠাক মতো ফাংশন না করে তাহলে কী হবে, আমাদের দেহে অ্যামোনিয়ার পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু লিভার নষ্ট হবে। ঠিক আছে, যদি মানে কোনো কারণবশত ইউরিয়া বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে, মানে যতটা এক্সক্রিয়েট হওয়ার ততটা যদি না হয়, আমাদের দেহে থেকে যাবে, রক্তের সঙ্গে মিশে যাবে, ফলে আমাদের কী হবে, বৃক্ক ঠিকঠাক মতো কাজ করবে না এবং বৃক্ক নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। 6 নম্বর হচ্ছে গাউট রোগ হয়। কিসের জন্য এটা? যদি আমাদের দেহে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে বাতের ব্যথা, আমরা অনেকের নাম শুনেছি, জয়েন্টে জয়েন্টে যে ব্যথা থাকে হাঁটুতে বা কোমরে, তাহলে এই যে এটা কি হচ্ছে, হাড়ের এক প্রকার রোগ, যেটা কি হয়, ওই ইউরিক অ্যাসিডটা আমাদের বিভিন্ন যে জয়েন্টগুলো আছে সেখানে জমা হয়, ধীরে ধীরে জমা হওয়ার ফলে উঠতে বসতে ব্যথা হয়, যেটাকে বাতের ব্যথা বা গাউট রোগ বলা হয়। ঠিক আছে, তাহলে এত ধরনের সমস্যা হবে। আর সর্বোপরি যদি ঠিকঠাক মতো ফাংশন না করে তাহলে আমাদের কী হবে, বিভিন্ন ধরনের বিপাকীয় কার্যগুলো সম্পন্ন হবে না ঠিকঠাক মতো, আমরা সুস্থ মতো নিজেদের কাজকর্ম করতে পারবো না। তাছাড়াও আরেকটা দেখেছিলাম ক্রিয়েটিন বা ক্রিয়েটিনিন, ওই জন্য দেখবে তোমাদের মানে কিডনি ফাংশন ঠিকঠাক আছে কিনা সেই জন্য ডাক্তাররা ক্রিয়েটিনিন টেস্ট করতে দেয়। ক্রিয়েটিনিন, কারণ এই ক্রিয়েটিনিনটা সম্পূর্ণরূপে কিডনি বাইরে বের করে দেয়, এই ওয়েস্ট মেটেরিয়ালটা বা এই দূষিত পদার্থটা দেহের বাইরে সম্পূর্ণরূপে নিক্ষেপ করে। যদি কারো দেহে ক্রিয়েটিনিন কিছু বেশি পরিমাণে পাওয়া যায়, মানে দেখা গেল যে ব্লাড টেস্টের মাধ্যমে এটা করা হয়, ব্লাড টেস্টে ওখানে লিখে দেয় ডাক্তার যে ক্রিয়েটিনিন টেস্ট করাও, কিসের জন্য, কিডনি ফাংশনটা ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্য। তো যদি কোনো কারণবশত এই ক্রিয়েটিনিন টেস্টটা করানো হয় আর যদি দেখা যায় যে রক্তের মধ্যে ক্রিয়েটিনিন পরিমাণটা বেশি আছে, তাহলে বুঝতে হবে যে কিডনি ঠিকঠাক মতো বা বৃক্ক ঠিকঠাক মতো ফাংশন করছে না, মানে কোনো না কোনো প্রবলেম হয়েছে। ঠিক আছে, তাহলে এতগুলো হচ্ছে রেচনের গুরুত্ব, আমাদের দেহের সুস্থতা ও স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করছে। কারণ রেচন পদার্থ যেগুলো যেগুলো বলা হলো, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, অতিরিক্ত লবণ, অতিরিক্ত জল, যেটা আমাদের কাজে লাগছে, কিন্তু যেটা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল, যেটা আমাদের এগুলো যদি আমাদের দেহে বেশি পরিমাণে থেকে যায় বা জমে থাকে তাহলে আমাদের কোষের মৃত্যু ঘটতে পারে, ইভেন বৃক্ক পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে এবং মানুষ মারাও যেতে পারে। তো যদি কোনো কারণবশত কিডনি নষ্ট হয়ে যায় তাহলে রেচনের গুরুত্বগুলো আমরা দেখলাম মোটামুটি 6টা। ঠিক আছে, তাহলে আজকে কি কি পড়লাম আমি প্রথমেই লিখে দিয়েছিলাম, নেক্সট দিন আমরা বাকি অংশটুকু পড়ব। প্রথমে লিখেছিলাম আজকে, তাহলে পড়লাম হচ্ছে রেচনের গুরুত্ব, রেচন পদার্থ কাকে বলছে, রেচন পদার্থের শ্রেণীবিভাগ, ওগুলোর কিছু উদাহরণ, ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে, আর বিভিন্ন ধরনের রেচন পদার্থ সিক্রেশনের ফলে বিভিন্ন ধরনের প্রাণীদের যে নামকরণ, অ্যামোনোটেলিজম বা অ্যামোনোটেলিক প্রাণী, ইউরিওটেলিক অ্যানিমাল, অ্যামোনোটেলিজম, ইউরিওটেলিজম, ইউরিকোটেলিজম। ঠিক আছে, তাহলে এগুলোর উদাহরণগুলো দেখলাম। ভালো করে ক্লাসটা মানে একবারে বুঝতে না পারলে 2বার 3বার দেখবে, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। উদাহরণগুলো কীভাবে মনে রাখবে সেটা তো বলেই দিলাম। ঠিক আছে, আজকে এতটুকুই থাক, নেক্সট দিন বাকি পড়াটা আলোচনা করব।